দেখো, তো আমরা এখন গত ক্লাস বলতে এর আগের যে ক্লাসটা করলাম ওইটাতে আমরা কবিতা সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া পেয়ে গিয়েছি। কবিতার থিম, টোন, রাইম স্কিম এগুলো সম্বন্ধে আমরা পড়ে ফেলেছি। তো এখন এটার পোয়েট্রির এবং রিডিং স্কিলের উপর বাকি যে সকল প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। এই কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাকে লিখতে হবে। মেইনলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কি জিনিস? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে ওই কবিতার সামারি থেকে শুরু করে সামারি, থিম, নোট, রাইম স্কিম এই সবগুলার সব কিছু জনরা সব কিছু তুমি যখন তুলে ধরবা সেটাই হয়ে যাবে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো দেখো, আমরা একটু পড়ার চেষ্টা করি প্রশ্নটা। কবিতা যারা যারা বুঝতে পেরেছো তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই সহজ। Stopping by Woods on a Snow Evening is one of the greatest poems by Robert Frost. It is short, simple, beautiful, but it has a deep meaning. The poem tells the story of a traveler who stops beside a quiet forest on a snowy evening. While enjoying the beauty of nature, he remembers his duties and continues his journey. Through this simple event, Frost gives a great lesson about life, responsibility, and human values. So, first of all, the poem in this question, they're talking about the poem. Poem কি হয় যে a traveler was walking through a forest, then suddenly being astonished by the beauty of that particular place, he stops এবং সে ওইখানে থেমে যায় এবং থেমে সৌন্দর্য উপভোগ করতে লাগে। কিন্তু তখন তার মনে পড়ে যে হ্যাঁ, আমার তো কিছু দেয়ার আর সাম রেসপন্সিবিলিটিস, হ্যাঁ, হুইচ আই হ্যাভ টু ফুলফিল। দ্যাটস ওয়াই সে আবার তার জার্নি শুরু করে। ঠিক আছে, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার সেইং, the poem begins with the speaker saying, whose words are this? I think I know. So at the beginning of the poem সে কি বলে যে হচ্ছে এই ইয়েটা কার, এই বনটা কার, হয়তো বা আই থিঙ্ক দ্য হুজ দ্য owner of this forest. Therefore, nobody can see him stopping there. So the owner is not near. That's why if I stop here and I have a gaze on this forest, then he will not be able to catch me. সে কিন্তু আমাকে থামাতে পারবে না। হি কোয়াইটলি স্ট্যান্ডস অ্যান্ড ওয়াচেস। তো এখানে সে বসে বসে ওই সৌন্দর্যটা সে উপভোগ করতে শুরু করে। দেন সে কি বলে, দ্য পোয়েট ডিসক্রাইবস নেচার উইথ সিম্পল বাট বিউটিফুল ওয়ার্ডস। এখানে সে ওই প্রকৃতির কিন্তু সে সুন্দর একটা বর্ণনা দেয়। হি ইজ টকিং অ্যাবাউট দ্য উড, হি ইজ টকিং অ্যাবাউট দ্য ফ্রোজেন লেক, then he will talk about the horse, he will talk about the falling of the snow, he will talk about the gentle wind, then he will talk about the horse, how the horse shakes its bell, এবং the mentality of the horse right at that time. হ্যাঁ, হর্সও ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে যে কেন এখানে আমাকে নিয়ে দাঁড় করালো। কাজেই একটা বিউটিফুল পিকচার, এবং এরকম কিন্তু নয় যে সে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো অ্যারিস্টোক্রেটিক ওয়ার্ড সে ইউজ করে, তা কিন্তু নয়। সে এখানে সিম্পল ওয়ার্ড ইউজ করছে এবং এটাই সে খুব এক্সট্রা অর্ডিনারি এই কাজটা সে করেছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট লাইন ইজ দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এখানে তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন? দ্য লাইন শোজ দ্য স্পিকারস ডিপ লাভ ফর নেচার। The woods are beautiful and peaceful. At the same time, they are dark and mysterious. The woods may also symbolize rest, mystery or even death. তাহলে এখানে বনটাকে তিনি সাধারণত দেখিয়েছেন বিউটি এবং পিসফুল, আবার তিনি এই উড দ্বারা সিম্বলাইজ করানোর চেষ্টা করেছেন তোমার রেস্ট, জীবনের কিছু মিস্ট্রি, এবং তিনি মৃত্যুকেও কিন্তু এই উড দ্বারা কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, দ্য মেইন কনফ্লিক্ট ইন দ্য পোয়েম ইজ বিটুইন এনজয়মেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তো এখানে মেইন কনফ্লিক্ট কি, মেইন দ্বন্দ্ব কোথায়? তোমার যে এই জীবনের পথে যখন তুমি তোমার কর্তব্যের কারণে, তোমার ডিউটির কারণে অনেক সময় তুমি বোর হয়ে যাও, তখন কি হয় যে তুমি অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলো। তো এখানে কবি তার যে রেসপন্সিবিলিটির পথের যে এই বাধাগুলার ব্যাপারে তিনি বারবার কথা বলেছেন। ওকে,
দ্য পোয়েম এন্ডস উইথ দ্য ফেমাস লাইন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে তিনি কি বোঝাচ্ছেন যে তার হি হ্যাজ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হিজ ফ্যামিলি, his society, his loved ones, etc. etc. So that's why he is saying that I have to complete all my duties. There are some people who have hope on me. এরকম মানুষটা কিন্তু আছে যে যারা আমার উপর আশা করে আছে, তারা দে আর রেসপন্সিবল, দে আর মাই রেসপন্সিবিলিটি। দ্যাটস ওয়াই আমার তাদের প্রতি যে রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু ফুলফিল অল দ্যাট থিংস। এগুলো কিন্তু আমাকে পূরণ করতে হবে, তাদের প্রতি, আমার প্রতি তাদের যেই আস্থা। ওকে, তো এভাবেই এই কবিতাটা শেষ হয়। সো দিস আর দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দিস পয়েম। এটাকে তোমরা আরও সুন্দরভাবে, যেহেতু ওগুলো পড়াইছি আমি আর ইনক্লুড করি নাই, এটার মধ্যে যেই রাইম স্কিম যেটা গত ক্লাসে পড়ালাম তোমাদেরকে, অথবা যে টোনগুলো আছে, এগুলা তোমরা যদি আবার ইনক্লুড করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়। অথবা এটাই যেটা আছে এটা দিলেও যথেষ্ট, এর সাথে যদি আরও কিছু যে প্রশ্নগুলো অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে সেগুলো যদি ইনক্লুড করো তাহলে আরও সুন্দর হয়। ওকে, দেন সিম্বল। এই কবিতার মধ্যে কিছু কিছু আমরা দেখব যে সিম্বল ব্যবহার করা হয়েছে। কি কি সিম্বল ব্যবহার করা হয়েছে দেখো। প্রথম সিম্বল হলো উড। দ্য ফার্স্ট সিম্বল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিম্বল ইজ উড। এই উডটা তোমার কাকে সিম্বলাইজ করে? এই উডটা সিম্বলাইজ করে হচ্ছে প্রথমত নেচার, শান্তি, সাইলেন্স, মিস্ট্রি অ্যান্ড রেস্ট। এই উড কিসের রিপ্রেজেন্টেটিভ? প্রথমত এটা নেচার। নেচার সবসময় বিউটিফুল এবং এই সৌন্দর্য আমাদেরকে আকর্ষণ করে। তাহলে এই নেচার, পিস এবং যে শান্তিপূর্ণ যে পরিবেশ, তিনি এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন, এই দীর্ঘ পথ মানে কি? তার জীবন। তো এই দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়ে আসছেন, এই পাড়ি দেওয়ার যে টায়ার্ডনেস, এটা তিনি কাটাচ্ছেন কাকে দিয়ে? এই রুডের দিকে তাকায়। ঠিক আছে, সো দিস আর সিম্বলাইজিং উড। দেন অ্যানাদার সিম্বল হলো স্নো। অ্যানাদার সিম্বল হলো স্নো। এক মিনিট। আচ্ছা, তো অ্যানাদার ইম্পর্টেন্ট সিম্বল হলো স্নো। এবং স্নো কাকে সিম্বলাইজ করে? আর সিম্বলাইজ করা হচ্ছে পিওরিটি। তোমার যে পিওরিটি, তোমার যে শান্তি, তোমার যে সাইলেন্স এবং কামনেস, স্নো হচ্ছে এগুলোকে রিপ্রেজেন্ট করে। দ্য ফলিং অফ স্নো ক্রিয়েটস এ কোয়াইট অ্যান্ড বিউটিফুল অ্যাটমসফিয়ার। এই যে চারদিক থেকে বনকে ঢেকে দিচ্ছে তোমার স্নো, তো এটা একটা বিউটিফুল এবং কোয়াইট একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে না? ওকে, দেন দ্য হর্স, লিটল হর্স। এটা বলা হয়ে থাকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খুব সিগনিফিক্যান্ট একটা সিম্বল। তো হর্স কাকে কাকে সিম্বলাইজ করে? আচ্ছা, হর্স সিম্বলাইজ করে হচ্ছে তোমার কমন সেন্স, ডিউটি অ্যান্ড প্র্যাকটিক্যাল থিঙ্কিং। সে যখন ওইখানে দাঁড়ালো, হোয়েন আচ্ছা, হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, তারা হর্স কিন্তু এখানে প্র্যাকটিক্যালি থিঙ্ক করছে। সে থিঙ্ক করছে যে হোয়াই মাই ওনার ইজ স্ট্যান্ডিং হিয়ার। এখানে তো তার দাঁড়ানোর কোনো পয়েন্ট নাই, না এখানে কোনো আস্তাবল আছে, না আমার জন্য কোনো খাওয়ার জিনিস আছে, না এখানে কোনো বাড়িঘর আছে। তাহলে এই ডেঞ্জারাস একটা জায়গাতে আমার ওনার কেন এখানে দাঁড়াইছে? সো দিস ইজ শোয়িং the common sense, the duty and the practical thinking of the horse. Then the frozen lake. এই ফ্রোজেন লেক কাকে কাকে সিম্বলাইজ করে? ইট রিপ্রেজেন্টস স্টিলনেস, লোনলিনেস এবং সাইলেন্সকে রিপ্রেজেন্ট করে। দ্য কোল্ড অ্যান্ড ফ্রোজেন লেক মেক্স দ্য উইন্টার evening more peaceful and mysterious. It also adds a feeling of quietness to the poem. Okay, then দ্য ডার্ক ইভিনিং। ডার্ক ইভিনিং কাকে সিম্বলাইজ করে? ডার্ক ইভিনিং সিম্বলাইজ করা হচ্ছে স্যাডনেস, ডিফিকাল্টি, ফিয়ার অর দ্য লাস্ট স্টেজ অফ লাইফ, ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এবং দ্য মোস্ট ফেমাস সিম্বল ইজ দ্য স্লিপ, এই ঘুম। এবং এইটা কাকে সিম্বলাইজ করে? দিস সিম্বলাইজেস ডেথ, মৃত্যুকে। তিনি বলছেন মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার ঘুমের আগে আমার অনেক কাজ আমাকে করতে হবে। আই হ্যাভ টু ডু এ লট বিফোর ইউ সি স্লিপিং। ওকে,
জার্নি অফ লাইফ ইট ইজ অলসো এ সিম্বল। হ্যাঁ, জার্নি অফ লাইফ এটা সিম্বলাইজ করে হচ্ছে হিউম্যান লাইফকে। জার্নি, এই যে তিনি হেঁটে আসছেন অনেক দূর থেকে, এবং হেঁটে আসার কারণে তিনি তার শান্ত পরিশ্রান্ত যেই শরীর সেটাকে রেস্ট দিচ্ছেন কাকে দ্বারা, নেচারকে দেখার মধ্যে দিয়ে। হ্যাঁ, সো দিস ইজ দ্য সিম্বল অফ আওয়ার হিউম্যান। আমাদের জীবনটাও কিন্তু এরকম। আমরা জীবনে আমাদেরকে একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে খাটতে হয়, আমাদেরকে কাজ করতে হয়, এবং আলটিমেটলি অনেক সময় দেখা যায় সেই কারণে আমরা অনেক সময় আমরা আগ্রহ হারায় ফেলাই। Okay, so these are the symbol of this particular poem. Then the poetic devices or figure of speech, এটা হচ্ছে আমাদের poetic, যদি কখনো দেখো যে poetic device ব্যবহার বলেছে, poetic device, এবং যদি figure of speech যদি থাকে, figure of speech দুটার মধ্যে যে কোনো একটাই। আচ্ছা, এই figure of speech এর উপর তোমাদের একটা নোট দেওয়া আছে, বুঝছো? আমি প্রত্যেকটা প্রশ্নে আবার এটা আমি ইনক্লুড আর লাস্টের এগুলোতে আমি আর ইনক্লুড করছি না, কারণ এটার কারণে তোমাদের নোটটা অনেক বড় হচ্ছে। তো যেই নোটটা তোমাদেরকে মুখস্থ করে নিয়েছিলাম আগে, ওইটার নোট এখানে আগে অ্যাড করে নিবা ফিগার অফ স্পিচে। দেন দেখো, তারপরে এখানে তিনি অনেক ধরনের ফিগার অফ স্পিচ তিনি ব্যবহার করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে ইমেজারি। তিনি এখানে ইমেজারি ব্যবহার করেছেন। আমরা এখানে এই কবিতাটা কিন্তু একদম ইমেজারিতে ভরপুর। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নানা ধরনের চিত্র আমরা দেখতে পাবো। প্রথমে দেখতে পাবো একটা বন, বনের উপরে তুষারপাত হচ্ছে, তারপর ঘোড়ার যে হার্নেস বেলে শেক দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে আরও অনেক কিছু, এগুলো যেরকম হচ্ছে তুষার পড়ছে, ওইখানে কোনো শব্দ নাই, শুধুমাত্র ওই তুষারপাতের শব্দ এবং বাতাসের যে একটা শোঁ শব্দ, এটা আমরা দেখতে পাবো, ইমেজারি আমরা শুনতে পাবো। সো দিস আর দ্য ইমেজারি। দেন সিম্বলিজম, সিম্বলিজম সম্বন্ধে তো আমরা কিছুক্ষণ আগে পড়লাম, কোনটা কাকে সিম্বলাইজ করে, ঠিক আছে। দেন পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে কি, সে নন হিউম্যান কোনো কিছুকে হিউম্যানলি বিহেভিয়ার তার কাছে এক্সপেক্ট করা। তিনি বলছেন যে আমার ঘোড়া হয়তো আমাকে প্রশ্ন করছে, এটা কি রিয়ালিটি, ইজ ইট রিয়ালি পসিবল দ্যাট হর্স উইল আস্ক মি কোশ্চেন? সো হিয়ার দ্য পোয়েট ইজ ইউজিং পার্সনিফিকেশন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেন অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি, যখন একটা লাইনের মধ্যে কনসোনেন্ট সাউন্ডের যে রিপিটেশন হবে সেটা। দেখো, ওয়াচ ইজ উডস, ডব্লিউ 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 এর রিপিটেশন হচ্ছে এখানে। তারপর সাউন্ড, সাউন্ডস দ্য সুইপ, এস এস এর রিপিটেশন। ডার্ক অ্যান্ড ডিপ, ডি এর রিপিটেশন, কনসোনেন্ট সাউন্ডের যখন আমরা রিপিটেশন দেখতে পাবো। দেন we will see that there is repetition and miles to go before I sleep, miles to go before I sleep. So there is the repetition of the same line in this poem. Okay, so these are the figure of speech used in the poem. Then there is also rhyme scheme. The rhyme scheme of the poem is AABA, BBCB, CDDC, DDD. গত এর আগের ক্লাসটা কে করেছো তাদের মধ্যে একজন বলো দেখি এই রাইম স্কিমকে তাহলে কি বলা হবে? চেইন রাইম স্কিম। চেইন রাইম স্কিম, গুড। তাহলে এটাকে বলা হবে হলো চেইন রাইম স্কিম। চেইন রাইম, বলো দেখি চেইন রাইম স্কিম কি জিনিস? খায় না মাথায় দেয়। প্রথম স্ট্যান্ডার, লাস্ট অ্যালফাবেট, স্ট্যান্ডার মানে শুরুতে হবে। গন্ডগোল করে ফেলছো। দেখো আমি আবার বলছি, প্রথম স্ট্যান্ডার একদম শেষের যেই রাইমটা, শেষের রাইম, শেষের রাইম বলতে এখানে কিন্তু আবার ডাউট হতে পারে। শেষের রাইম বলতে একদম লাস্টের যেই রাইমটা আমরা শেষে পেয়েছি। এই যে দেখো এ, এ তো আমরা প্রথমে পেয়েছি, তারপর আবার এ পাইলাম, তারপর বি পাইছি, তারপর এ পাইছি। এই এ কিন্তু শেষের রাইম নয়, এটা আমরা এর আগেও পেয়েছি দুইবার, তাহলে এটা শেষ নয়। শেষের রাইম হচ্ছে বি। পরবর্তী স্ট্যান্ডায় আসো, দেখো শুরু হচ্ছে ওই বি দিয়ে, মানে এই প্রথম স্ট্যান্ডার লাস্ট যেই রাইম সেটা দিয়ে পরের স্ট্যান্ডা শুরু হবে। পরের স্ট্যান্ডার লাস্ট যেই রাইম সি, সি দিয়ে আবার তারপরের স্ট্যান্ডা শুরু হবে। এই স্ট্যান্ডার লাস্টের যে রাইম সেটা হচ্ছে ডি, এটা দিয়ে আবার পরের স্ট্যান্ডা শুরু হলো, এবং মজার ব্যাপার ওইখানে ওই একটা রাইম দিয়েই পুরাটা স্ট্যান্ডা চললো। তাহলে এই ধরনের যে রাইম স্কিম তাকে বলা হচ্ছে হলো চেইন রাইম স্কিম। একটা স্ট্যান্ডার শেষের রাইম দিয়ে পরের স্ট্যান্ডার শুরু হবে, সেটাকে বলা হবে হলো চেইন রাইম স্কিম। বলো এবার কি বুঝতে পেরেছো তুমি অথবা তোমরা? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে আমাদের পোয়েটিক ডিভাইস, এই কবিতাতে ব্যবহার করা হয়েছে। দেন আমরা মেইন থিম, মেইন থিম তো আমরা একবারে পড়ে ফেলেছি ওই ইয়েতে, এর আগের ক্লাসে, তো এটা আমি আর পড়ছি না এখানে।
আচ্ছা, তারপরও যদি ক্লাসের সাথে সময় থাকে তাহলে আমি আরেকবার পড়াবো। এরপর দেখো সেটিং, এই কবিতার সেটিং দেখো, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ সেটিং। একটা কবিতার সেটিং আসলে কি জিনিস? সেটিং হচ্ছে ওই কবিতার সময়, ওই কবিতার জায়গা, ওই কবিতার পরিবেশ, এই সবগুলাকে মিলে বলা হয় ওই কবিতার সেটিং। বুঝছো? তাহলে সহজ বিষয়, তোমাকে যদি বলা হয় এই কবিতার সেটিং কি, তুমি এই কথাগুলাই বলবা। প্রথম সেটিং আমরা কি দেখতে পাই? প্রথমত সেটিং হচ্ছে স্নো কভার্ড ফরেস্ট অন এ কোল্ড উইন্টার ইভিনিং। একটা শীতের সন্ধ্যার সময়ে একটা ফরেস্ট, সেই ফরেস্টে এই কবিতাটা সেটিং হচ্ছে ওইখানে, যেখানে একটা তুষারাচ্ছন্ন একটা বন আমরা দেখতে পাবো, যে উপর থেকে তুষার পড়ছে, স্নো কভার্ড ফরেস্ট। ওকে, দেন এরপরে আমরা দেখতে পাবো দ্য সফট ফলিং, স্নো ফলিং স্লোলি অন ট্রি। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। সো দিস ইজ অলসো এ সেটিং দ্যাট উই উইল সি দ্য পোয়েট ইজ সেইং দ্যাট উই ক্যান অনলি হিয়ার দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, সফট উইন্ড অ্যান্ড দ্য ফলিং অফ দ্য স্নো। গাছের পাতায় যে স্নো পড়ছে, তুষার পড়ছে, তার সাউন্ডটা আমরা এখানে শুনতে পাচ্ছি। দেন তারপরের সেটিং কি, যে ইট ইজ আ ভেরি ডার্ক উইন্টার নাইট, এবং চারদিকে যে একদম অন্ধকার, তিনি বলছেন দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য নাইট, ডার্কেস্ট ইভিনিং, যে তার জীবনের যে একাকিত্ব, তিনি এটাও বোঝাতে চেয়েছেন যখন তুমি একা হয়ে যাও না, তখন কি হয় চারদিকে, মানে যখন তোমার পাশে কেউ থাকে না, তুমি যখন মন খারাপ করে থাকো, মনে হয় না যে কেউ আমার সাথে নাই পৃথিবীর। এজন্য তাকে, তিনি তো বর্তমানে জীবনের কষ্টে নিয়ে আছেন, তার আমাদের কবি যে আছে, এজন্য তার কাছে মনে হচ্ছে এটা ডার্কেস্ট ইভিনিং অফ দ্য নাইট, ডার্কেস্ট ইভিনিং অফ দ্য নাইট। ওকে, তাহলে এটা কই ছাড়লাম। দেন তিনি এই কবিতার মধ্যে তিনি কি শুনতে পাচ্ছেন? টাইম, প্লেস, সাউন্ড, অ্যাটমসফিয়ার সবকিছুই কিন্তু সেটিং এর মধ্যে পড়ে। হি ক্যান অনলি হিয়ার দ্য বেল অফ দ্য হর্স, দ্য জেন্টল উইন্ড অ্যান্ড দ্য ফলিং অফ দ্য স্নো। তিনি শুধুমাত্র এই কয়েকটা জিনিসই তিনি এখানে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সো দিস ইজ অলসো এ সেটিং। দ্য বিউটিফুল সেটিং অলসো হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকার্স ফিলিং। এবং এই সেটিংয়ের কারণে আমরা কিন্তু কবির যে ফিলিংটা, সেই ফিলিং কিন্তু আমরা বুঝতে পারছি। দ্য পিসফুল উইন্ড অ্যাট্রাক্ট হিম অ্যান্ড গিভ হিম অ্যান্ড মেক হিম ওয়ান্ট টু স্টে দেয়ার। এই যে সুন্দর যেই ইয়ের দিকে, বনের দিকে তিনি তাকায় আছেন, এর ফলে কি হচ্ছে, তার দেয়ার ইজ ক্রিয়েটিং সাচ কাইন্ড অফ মুড দ্যাট দ্য পয়েটস ডাজন্ট ওয়ান্ট টু গো। সে যেতে চায় না, সে ওইখানে থাকতে চায়। সো হিয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ দ্য পয়েট অলসো। ওকে, দেন এই কবিতার মধ্যে হোয়াট রোল ডাজ দ্য হর্স প্লে ইন দ্য পোয়েম? এই কবিতার মধ্যে হর্স কি রোল প্লে করে? কি রোল প্লে করে দেখো, when the speaker stops beside the wood, the horse becomes surprised. It is not used to stopping in such place. There is no farmhouse nearby. The poet writes, my little horse must think in queer to stop without a farmhouse. হ্যাঁ, যখন সে ওইখানে দাঁড়ালো, ওই বনের সাইডে সে দাঁড়ালো, তার হর্সটা একদম সারপ্রাইজড হয়ে গেল। কি রে বাবা, আমাকে এখানে কেন দাঁড় করাইলো? এত জায়গা বাদ দিয়ে আমাকে এখানে দাঁড় করানোর কোনো যৌক্তিকতা আছে? যৌক্তিকতা নাই, কেন দাঁড় করালো? ঠিক আছে, তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাই যে হর্স এই কবিতার মধ্যে রিজন নিয়ে আসে, রেসপন্সিবিলিটি, ডিউটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দ্য ওয়ার্ড কুয়ের মিনস স্ট্রেঞ্জ, সে অবাক হয়ে যাচ্ছে। দ্য হর্স থিংস দ্যাট স্টপিং দেয়ার ইজ আনইউজুয়াল বিকজ দে আর নর্মালি স্টপ অনলি অ্যাট এ হাউস অর স্টেবল। The horse cannot speak, but the poet imagines its thoughts. The speaker says he gives his harness bell a shake to ask if there is some mistake. The horse shakes the bell as if it asking, why have you stopped there? তো এখানে হর্স কি বলছে, যে এখানে তো আমাদের দাঁড়ানোর কথা না, আলটিমেটলি সে বোঝাচ্ছে যে যে ফাইনাল যে মানুষের ডেস্টিনেশন, তার আগে তো আমাদের থামা উচিত নয়। সে রিজনিং দিচ্ছে এখানে। So this is an example of personification because the horse is given human thoughts and action. তাহলে এখানে হর্স কি করছে? এখানে সিম্বলাইজ করছে, কাকে সিম্বলাইজ করছে? তোমার কমন সেন্সকে, তোমার ডিউটিকে, এবং তোমার প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে। while the speaker is enjoying the beauty of the woods, the horse reminds him that they still have the journey to complete. হ্যাঁ, ওইখানে এই যে কমন সেন্স, সে দাঁড়ায় গেছে, কিন্তু হর্স তাকে বারবার মনে করায় দিচ্ছে যে না,
তোমাকে তোমার জার্নি এখনো কমপ্লিট করতে হবে, এখানে তোমার থেমে গেলে হবে না। দ্য হর্স অলসো অ্যাড মুভমেন্ট টু দ্য স্টোরি। এই যে কবিতার যে একটা মুভমেন্ট, যেমন এই কবিতার কি হচ্ছে, চারদিকে একদম নিস্তব্ধ ছিল না, কবি একদম নিজের মধ্যে ডুবেছিলেন, সে সৌন্দর্য দেখতে সে ব্যস্ত ছিল। যখন দেখা গেল যে হর্স তার হার্নেস বেলে একটা শেক দিল, তখন তারও মনে হলো যে না, এখানে তো আমার থাকা উচিত না, আমার তো ডিউটি আছে, আই হ্যাভ ডিউটি অ্যান্ড আই হ্যাভ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাই লাভড ওয়ান, টুয়ার্ডস মাই কান্ট্রি, টুয়ার্ডস মাই সোসাইটি। তখন কিন্তু এই কবিতার একটা মুভমেন্ট এখান থেকে তৈরি হলো, একটা স্পিডি রিকভারি কিন্তু এখানে করলেন কবি। ঠিক আছে, দেন the horse also helps show the difference between imagination and responsibility. হ্যাঁ, এখানে তোমার রেসপন্সিবিলিটি এবং তোমার ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স সে এখানে করে দিল। দ্য স্পিকার ওয়ান্টস টু স্টে ইন লাভলি উডস বাট দ্য হর্স রিমাইন্ডস হিম দ্যাট লাইফ মাস্ট গো অন। সে থাকতে চায়, কিন্তু হর্স তাকে মনে করে দিল কি, যে না, তোমার এখানে থাকলে হবে না, তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে, তোমার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো তোমাকে ফুলফিল করতে হবে, তুমি যাও। ঠিক আছে, তো দিস ওয়াজ দ্য নোটস অফ দ্য পোয়েম। ওকে, দ্য হর্স। দেন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রোজেন লেক? ফ্রোজেন লেকের সিগনিফিকেন্স কি দেখো, এতটুকু পড়ে নিবা, তারপর এখান থেকে হলো মেইন পড়া। যে the speaker says that he stops between the woods and the foreign lake, the frozen lake, the darkest evening of the year. This means that he is standing in a lonely place between a forest and a lake that has turned into ice. The cold weather has frozen the water completely. This picture helps the reader imagining a silent winter evening. এবং এটার দ্বারা এই যে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ, তার মনের যে একটা কষ্ট, এই কষ্টটাকে কষ্ট থেকে রিকভার করার জন্য যে একটা সাইলেন্ট, একটা শান্ত একটা পরিবেশের দরকার, আমরা এই ফ্রোজেন লেক দ্বারা কিন্তু সেটা বুঝতে পারি। দ্য ফ্রোজেন লেক সিম্বলাইজেস সাইলেন্স অ্যান্ড স্টিলনেস। সাইলেন্স অ্যান্ড স্টিলনেস এখানে যেটা বললাম কেবলই। এরপরে দ্য ফ্রোজেন লেক symbolizes loneliness. There is no people there. There is no farmhouse close by. The speaker and his little horse are alone. The lonely setting gives the poem a thoughtful and reflective mood. যখন তুমি একাকী থাকবা, তখন তোমার মনে কিন্তু অনেক চিন্তার উদয় হবে। তিনি এই যে এখানে বলছেন যে এই ফ্রোজেন লেক দ্বারা একটা কমপ্লিটলি লোনলি একটা পরিবেশ তৈরি হয়, যেখানে তিনি চিন্তা করতে পারছেন এবং তিনি গভীর চিন্তায় ডুবে যাচ্ছেন। হি ইজ ইন এ রিফ্লেক্সিভ মোড। Then the frozen lake also symbolizes the pause of or stillness of life. জীবনের কিছু মুহূর্তের জন্য জীবন থমকে দাঁড়ায়। কিন্তু তার মানে এই নয় যে তুমি থেমে থাকবে, এটা কখনো সম্ভব নয়। কায়সার হকের একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে লার্নিং গ্রিফ। এখানে তার বোন মারা যায় এবং সেই কষ্টে তার মনে হয় যে তার জীবন থমকে গেছে, কিন্তু তার জীবন থমকে যায় না। একদিন তার এক বন্ধু তার সামনে একটা জোক বলে এবং সে হেসে ওঠে, এবং তখন সে বুঝতে পারে, তার মধ্যে একটা রিয়ালাইজেশন হয় যে না, জীবন কারোর জন্য থেমে থাকে না। এখানে এটা বলা হচ্ছে যে জীবন কখনো কারোর জন্য থেমে থাকবে না। হ্যাঁ, যে কোনো এই ফ্রোজেন লেক দ্বারা বোঝানো হচ্ছে যে হয়তোবা কিছু মুহূর্তের জন্য জীবন থমকায় গেছে, কিন্তু এটা কিন্তু মানে থেমে যায় নাই, এটা আবার কিন্তু চলতে শুরু করবে জীবন। হি টেক্স এ মোমেন্ট টু এনজয় দ্য বিউটি অফ দ্য নেচার বিফোর মুভিং ফরওয়ার্ড এগেন। ওকে, দ্য ফ্রোজেন লেক অলসো মেক্স দ্য উড ইভেন মোর বিউটিফুল। দেখো, এটা কিন্তু সত্যি আসলে প্রচন্ড সুন্দর একটা জিনিস, যে চারদিকে তুষার পড়ছে, সামনে একটা ফ্রোজেন লেক, খুব সুন্দর। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার? ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার দ্বারা কি বোঝানো হচ্ছে? দ্য স্পিকার, দেখো এতটুকু তোমরা পড়ে নিবে, এখান থেকে মেইন পড়া, যেহেতু আমাদেরকে জলদি শেষ করতে হবে। The speaker says that he stops between the wood and frozen lake, the darkest evening of the year. On the surface, this meaning means that it is very dark winter evening. হ্যাঁ, উপর থেকে দেখে তোমার এটা মনে হবে, winter days are short and nights are long. Therefore, the evening is cold, silent, and full of darkness. The dark evening made the wood more beautiful and mysterious. এই ডার্ক ইভিনিং, এই অন্ধকার যে রজনী, এটা এই উডটাকে, এই বনটাকে আরো বেশি সুন্দর এবং আরো বেশি মিস্টিরিয়াস করে তোলে। দ্য স্নো ইজ ফলিং সফটলি
The wind is gentle and everything is quiet. The darkness makes the peaceful forest more attractive. The speaker enjoys the calm and silent movement. তাহলে এই যে এই কবিতাতে তিনি যে ওইখানে দাঁড়ানোর তো একটা কারণ থাকতে হবে, তাই না? অবশ্যই সেটিংটাকে সুন্দর করে তুলতে হবে যাতে করে তার ওইখানে দাঁড়াতে ইচ্ছা হয়, এবং এই সেটিংটাকে বেশি সুন্দর করার জন্য তিনি ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার তিনি এই ফ্রেজটা তিনি ব্যবহার করেছেন। The phrase also symbolic meaning. Many readers believe that the darkened evening of the year represents the difficult time of human life. এটার দ্বারা অনেক ক্রিটিক এবং অনেক রিডার মনে করে এটা দ্বারা জীবনের যে কঠিন সময়, এই কঠিন সময়টাকে বোঝানো হয়। ইট মে সিম্বলাইজ স্যাডনেস, লোনলিনেস, ফিয়ার অর দ্য হার্ড মোমেন্ট দ্যাট এভরিওয়ান ফেস। তোমার যে দুঃখ, তোমার যে একাকিত্ব, তোমার যে ভয় এবং তোমার জীবনের যেই হার্ড মোমেন্ট যেগুলা প্রত্যেককে ফেস করতে হয়, এটাকে বোঝানো হচ্ছে ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার দ্বারা। ওকে, এবং কেউ আবার মনে করে এটা হচ্ছে ওল্ড এজ অথবা জীবনের শেষ পর্যায়কে বোঝায়। Even though the evening is dark, the speaker does not lose hope. He reminds his responsibility and says, I have promises to keep. যাই হোক, এটা যতই অন্ধকার হোক সে তার আশা হারায় না। সে বলে তার জীবন যতই কষ্টের হোক সে আশা হারায় না, সে বলে যে না, আমাকে এখানে থেমে গেলে হবে না, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে যেগুলো আমাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হোয়াই অ্যাকর্ডিং টু ফ্রস্ট আর দ্য উডস লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এবং ফ্রস্টের মতে কেন এই উডটা তার কাছে লাভলি ডার্ক এবং ডিপ মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? প্রথমত দেখো এখান থেকে, প্রথমত দ্য উড আর লাভলি বিকজ দে আর কভার্ড উইথ ফ্রেশ স্নো। তাহলে কেন এটা লাভলি? কারণ একদম ফ্রেশ তুষারে আবৃত এটা, তো এটা এর চেয়ে বেশি সুন্দর আর কোনো কিছু হতে পারে? দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ সেইং দ্য উড ইজ ভেরি লাভলি ওয়ান। চারদিকে অন্ধকার, তার উপরে বরফ পড়ছে। হ্যাঁ, ইট ক্রিয়েটস এ ফিলিং অফ সাইলেন্স অ্যান্ড ওয়ান্ডার। দ্য স্পিকার ফিলস অ্যাট্রাক্টেড বাই দ্য পিসফুল ডার্কনেস। অন্ধকারের মধ্যে তুষার পড়ছে এবং এটার দ্বারা সে আকৃষ্ট হচ্ছে। তারপর না, আচ্ছা, তারপর সেকেন্ড তিনি বলছেন, এটাতে চলে আসছি কেন, সরি। সো তিনি বলছেন এভরিথিং লুকস হোয়াইট অ্যান্ড ক্লিন অ্যান্ড বিউটিফুল। দ্য স্পিকার এনজয়স ওয়াচিং দিস পিসফুল উইন্টার সিন। দ্যার ইজ নো নয়েস অর ক্রাউড। দ্য বিউটি অফ দ্য নেচার ফিলস হিজ হার্ট উইথ জয়। তারপরে তিনি বলছেন ইট ইজ দ্য উড ইজ ডার্ক। কেন ডার্ক? কারণ এটা হচ্ছে উইন্টার ইভিনিং এবং দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়। সো দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ কলিং ইট এ ডার্ক উড। অ্যান্ড দেন the last of all he is saying it is a deep wood. Why? There are large, thick and full of unknown things. চারদিকে যেহেতু অন্ধকার, চারদিকে কোনো কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র তুষারপাতের শব্দ এবং শুধুমাত্র বাতাসের শব্দ। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ডিপ, বিকজ দ্য উড ইজ ভেরি লার্জ, দ্য উড ইজ থিক। যখন তুমি কোনো জায়গাতে দেখতে পাবা না তখন মনে হবে যেন ওইটা আরো বেশি ভয়ঙ্কর। So the poet is saying it is large, it is thick and full of unknown things. That's why according to the poet the wood is very deep one. Okay? আচ্ছা, এটা গেল। এরপর আমরা আসি যে ইভালুয়েট রবার্ট ফ্রস্ট ভিশন অফ লাইফ অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম। এই কবিতার মধ্যে তিনি জীবনকে কিভাবে দেখাইছেন? তিনি জীবনকে দেখাইছেন প্রথমত দ্য উডস আর লাভলি বিকজ দে আর কভার্ড উইথ ফ্রেশ স্নো। ওয়েট, আমি যে তৈরি করলাম ওটা হয়ে গেল। আচ্ছা, আমি মনে হয় এই প্রশ্নের অ্যান্সারটার উত্তর করি নাই, অথবা কিছু একটা সমস্যা হয়েছে, বুঝছো, এই নোটে। আমি তোমাদেরকে এই ক্লাসের ঠিক পরে এটার অ্যান্সারটা করে আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপরে যেহেতু এর আগের ক্লাসটা কেন যে কি সমস্যা হলো আমি বুঝতে পারলাম না, ওই ক্লাসটার কেন জানি অডিও রেকর্ড হয় না, ওইটাতে কিছু প্রশ্ন পড়িয়েছিলাম, ওইটা আমি আরেকবার তোমাদেরকে পড়াতে চাচ্ছি। ওইটাতে থিম, টোন এবং রাইম স্কিম ডিটেলস পড়াইছিলাম। এখানে সামারিটা তোমরা পড়ে নিবা, সামারি একদম সহজ, এটার আমি পড়ালাম না।
ও এটা তো এটার সামারি। আচ্ছা, সামারিটা আমি আর পড়ালাম না। এখন দেখো থিম, এই কবিতার থিম কি কি দেখো। ওই যে তোমাদেরকে যে নোট যেটা দিয়েছিলাম, নোটে যে থিমের যেই ডেফিনেশনটা দেওয়া আছে ওইটা প্রথমে অ্যাড করবা, তারপর এখান থেকে লিখতে শুরু করবা। দ্য মেইন থিম অফ স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন বিউটি অফ নেচার অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি। তাহলে এইখানে থিমটা কি? থিম হচ্ছে তোমার জীবনের যে সৌন্দর্য, সুন্দর মুহূর্ত, এবং তার তার সাথে তোমার রেসপন্সিবিলিটি, যে তুমি জীবনে যে কাজ করছো ওই কাজে তুমি দেখা যাচ্ছে যে ওই কাজ করতে করতে তোমার মধ্যে একটা অবহেলা চলে এসেছে, তোমার কষ্টগুলা খুব বেশি বহিঃপ্রকাশ হচ্ছে। তখন তুমি কি করো? এই যে পড়তে পড়তে খুব পড়াশোনা করতেছো, করতে করতে দেখা গেল যে এত বিরক্ত চলে আসছে, তুমি হ্যাঁ আর পড়াশোনা আর করবোই না, অমুক জায়গায় ঘুরতে যাব, এই করব সে করব, হ্যান ত্যান, আজকে সিরিজ দেখবো, আজকে এই করব সে করব, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বলা হচ্ছে যে কনফ্লিক্ট বিটুইন বিউটি অফ নেচার অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, ঠিক এটাই। In the poem, the traveler stops to enjoy the quiet wood on a snowy evening. He is deeply attracted by the beauty of the forest. He says, the woods are lovely, dark and deep. These woods show his love for nature. The woods are calm. The woods are silent and full of beauty. তাহলে the wood is very attractive one. এক কথায় the wood is very attractive one. However, the traveler remembers that he has many duties to complete. তোমার কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য আছে যেটা তোমাকে করতে হবে। He says, but I have promises to keep. This means that he cannot stay in the woods because he has responsibilities towards other people. সে ওইখানে চুপচাপ বসে থাকতে পারে না। কেন পারে না? কারণ দেশের প্রতি, দশের প্রতি, তার ভালোবাসার মানুষদের প্রতি, তার বাবা মার প্রতি তার রেসপন্সিবিলিটি আছে। সে এভাবে বসে থাকতে পারবে না। দিস সেন্স অফ ডিউটি ইজ স্ট্রঙ্গার দেন হিজ ডিজায়ার টু রিমেইন ইন দ্য পিসফুল ফরেস্ট। এবং তার মধ্যে এই যে সেন্স অফ ডিউটিটা, এটা কিন্তু এই ফরেস্টের সৌন্দর্য দেখার চেয়ে তার এই সেন্স অফ ডিউটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তার কাছে, ঠিক আছে? অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইজ লাইফ অ্যাজ এ জার্নি। জীবনটা হলো একটা জার্নি। দ্য ট্রাভেলার মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার জাস্ট অ্যাজ এভরি পারসন মুভস থ্রু হিজ লাইফ। আমরা যেমন জীবনের একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, একটা ক্ষেত্র থেকে আরেকটা ক্ষেত্র দৌড়ায় বেড়াই, ঠিক সেরকম এই ট্রাভেলারটা সারাদিন যাবত এইখানে ওইখানে ঘুরে বেড়াচ্ছে। দ্য ফেমাস লাইন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ সাজেস্ট দ্যাট দ্যার ইজ স্টিল লং ওয়ে টু গো বিফোর লাইফস জার্নি এন্ড। এবং তার জীবনের যেই জার্নি, এটা শেষ হওয়ার কিন্তু এখনো সময় আছে, বুঝছো? হিয়ার দ্য ওয়ার্ড স্লিপ মে mean both ordinary rest and death. Therefore, the poem reminds us that we should complete our work before the end of the life. কাজে এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে আজকের পড়া আমরা কালকের জন্য ফেরায় রাখবো না, আজকের পড়া শেষ করব, তারপর যদি দরকার পড়ে আমরা সিরিজ দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পয়েমটা আবার আরেকটা থিম অফ নেচার, থিম অফ লোনলিনেস, থিম অফ পিস, থিম অফ টেম্পটেশন অ্যান্ড থিম অফ সেলফ কন্ট্রোল। থিম অফ টেম্পটেশন মানে কি? ওই যে তোমার সিরিজ দেখার যে টেম্পটেশন, যে আজকে একটু সিরিজ দেখি, এটা টেম্পটেশন। কিন্তু তোমার কিন্তু আবার সেলফ কন্ট্রোল থাকতে হবে, না সকালে উঠে আমাকে কলেজ যেতে হবে, আমি যদি এখন 4টা পর্যন্ত সিরিজ দেখি, যদি 5টা পর্যন্ত সিরিজ দেখি, তাহলে কি হবে? আমি আর কলেজ যেতে পারবো না। সো ইউ শুড হ্যাভ সেলফ কন্ট্রোল ইন ইউ। দেন হোয়াট ইজ দ্য টোন অফ দিস পয়েম? এই কবিতার টোন কি? At the beginning of the poem, the speaker quietly stops beside a beautiful forest to watch the falling snow. The atmosphere is silent and peaceful. The tone is silent and peaceful at the very beginning. The gentle snowfall and the quiet woods create a calm mood. The line to watch the তাহলে প্রথমত আমরা দেখতে পাবো এখানে কাম মুড এবং সাইলেন্ট অ্যান্ড পিসফুল একটা টোন এখানে তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো দ্য টোন দেন বিকামস থটফুল অ্যান্ড রিফ্লেক্টিভ। তিনি এখানে একটা চিন্তার মধ্যে তিনি ডুবে যান, তিনি চিন্তা করেন, তার জীবন নিয়ে চিন্তা তিনি করেন। হ্যাঁ, দ্য স্পিকার বিগিনস টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট লাইফ
while standing in the silent forest. He admires the beauty of the nature and enjoys a quiet movement. ঠিক আছে, তিনি এখানে চিন্তায় ডুবে যান। এরপর কি হয়, দ্য পোয়েম অলসো হ্যাজ স্লাইটলি মিস্টেরিয়াস টোন। এখানে একটা অন্ধকারাচ্ছন্ন একটা বন, ওইখানে একটা ফ্রোজেন লেক আছে এবং ডার্কেস্ট ইভিনিং, তারপর কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই কি বলে শুধুমাত্র সনসনে বাতাসের শব্দ এবং তুষারপাতের শব্দ শোনা যাচ্ছে। সো ইট ইজ ক্রিয়েটিং এ স্লাইটলি মিস্টেরিয়াস টোন। And at the end of the poem, the tone of the poem becomes serious and determined. সে লাস্টের দিকে দেখা যায় সে সিরিয়াস হয়ে যায়, না সে বলছে যে না, I have to go miles to go before I sleep. আমাকে আমার রেসপন্সিবিলিটিগুলোকে ফুলফিল করতে হবে জীবন শেষের আগে। ঠিক আছে, তো এটা হচ্ছে টোন। এবং রাইম স্কিম তো বুঝালামই তোমাদেরকে, সেটা হচ্ছে দ্য রাইম স্কিম অফ দিস পোয়েম ইজ চেইন রাইম স্কিম। কি জিনিস, এই যে দেখো, নো দো হেয়ার স্নো, নো এটা হচ্ছে এ, নো দো মিলছে এ, হেয়ারের সাথে এই দুটা মেলে না, স্নো। তাহলে এই কবিতা, এই স্ট্যান্জার মধ্যে এন্ড ছন্দ শেষ কোথায় দেওয়া হয়, হেয়ার, এটা হলো একদম শেষ ছন্দ, বি। এবং দেখবো যে পরের যে স্ট্যান্জা আছে এটা শুরু হচ্ছে কি দিয়ে, এই যে বি দিয়ে আবার শুরু হচ্ছে, বি সি বি। তাহলে এই স্ট্যান্জার শেষ ছন্দ কোনটা, সি হচ্ছে শেষ ছন্দ। এবং পরের স্ট্যান্জা দেখো, পরের স্ট্যান্জা আবার শুরু হবে সি দিয়ে। তাহলে এই দ্বিতীয় স্ট্যান্জার শেষের ছন্দ দিয়ে তৃতীয় স্ট্যান্জার প্রথম ছন্দ শুরু হবে, সি সি ডি সি। তাহলে এই স্ট্যান্জার আবার এই স্ট্যান্জার হচ্ছে শেষ ছন্দ কি, ডি। তাহলে এই পরের স্ট্যান্জা আবার শুরু হলো কি দিয়ে, ডি দিয়ে। মজার বিষয়, এই পুরা স্ট্যান্জাটাই ডি দিয়েই শেষ হয়ে গেল, ডিপ, কিপ, স্লিপ, স্লিপ। ওকে, সো এই ধরনের যে স্ট্যান্জা প্যাটার্ন আমরা যখন দেখতে পাবো, রাইম প্যাটার্ন যখন আমরা দেখতে পাবো, তখন সেগুলাকে বলা হয় চেন রাইম। ওকে, সো দিস ইজ দ্য ক্লাস অন দ্য স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। আশা করছি এই কবিতার সবগুলা প্রশ্ন আমরা খুব সহজভাবে বুঝতে পেরেছি। এটার যে সমস্যাটা যেটা আছে, এটা আমি নোটের এটা সলভ করে দিয়ে আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সামনের দিন ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।